সুইট টকিং তো আমরা করি, কিন্তু জাস্ট বিকজ অ্যানাদার ডিপ্লোম্যাট ইজ মাই ফ্রেন্ড, ও কিন্তু আমাকে খাতির করবে না। এখন আমার চায়নার সাথে ভালো সম্পর্ক থাকলে, আমেরিকা যদি আনকমফোর্টেবল হয়, তাহলে কি আমি চায়নার কাছ থেকে ইম্পোর্ট করব না, বা চায়নার সাথে আমি কোলাবোরেশন করব না? আমাকে তো করতে হবে আমার সার্ভাইভেলের জন্য। যেই যেই দেশের সাথে আমার কোলাবোরেট করলে বেনিফিট হয়, আমি সবার সাথেই করব। আমার যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, তাহলে কিন্তু আই উইল নট বি এবল টু গেট মাই ভিউজ অ্যাক্রস, অথবা আরেকজন যেটা বলছে আমি কিন্তু সেটা বুঝবো না। আপনি একটি আলোচনায় বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মানেই যে ভারতের বিরুদ্ধে অবস্থান, ব্যাপারটি একদমই সঠিক নয়। তো এই ক্ষেত্রে আসলে রিজিওনাল পার্টনার্সের সাথে অস্বস্তি না বাড়িয়ে কিভাবে আসলে স্ট্র্যাটেজিক অটোনমি স্পষ্টভাবে তুলে ধরতে পারে বাংলাদেশ? ভারতীয় যাদের সাথে আমি নেগোশিয়েট করি বা যারা আমার বন্ধু আছে, তাদেরকেও আমি এটা বলি যে আমি বাংলাদেশের অবস্থান ধরে রাখি বলেই যে আমি অ্যান্টি ইন্ডিয়ান তা তো না। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। ফাইন লাইনের আজকের পর্বে আপনাদের জানাই স্বাগতম। ফাইন লাইনে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার, পররাষ্ট্রনীতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে। আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি মাহবুবা ইসলাম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন যিনি 3 দশকের বেশি সময় ধরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভেতর এবং বাহির খুব কাছ থেকে দেখেছেন, মিস মাশফি বিনতে শামস। আজকে আমরা তার সঙ্গে কথা বলবো এবং তার অভিজ্ঞতা সম্পর্কে জানবো। স্বাগতম আপনাকে ফাইন লাইনে ম্যাম। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে এখানে আসতে ইনভাইট করার জন্য। সবাইকে আমার শুভেচ্ছা আর সালাম। অসংখ্য ধন্যবাদ। আপনি তো হচ্ছে 1991 সালে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন, বেশ লম্বা একটা সময়। আপনার দীর্ঘ কূটনৈতিক জীবনে কোন কোন টার্নিং পয়েন্টস আপনার এই চিন্তাধারা বা নেতৃত্বকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? মানে যখন আমি চাকরিতে ছিলাম নাকি চাকরির আগে? একদম শুরু থেকে যদি বলতে চান, জার্নিটা কিভাবে শুরু হলো? আচ্ছা, জার্নিটা তো মানে স্বাভাবিকভাবেই হয় যে মানুষ একটু ফরেন মিনিস্ট্রিতে যারা কাজ করে ডিপ্লোম্যাট হিসেবে, হ্যাঁ, তারা কিন্তু একটু অন্যরকম ভিন্নধর্মী হয়, একটু অ্যাডভেঞ্চারাস হতে হয়, একটু চিন্তাভাবনা কনভেনশনাল যে আমাদের চিন্তাভাবনা তার থেকে ডিফারেন্ট হতে হয়, একটু পড়াশোনা হয়তো বা ইন্টারেস্ট হতে হয়, হিস্ট্রিতে ইন্টারেস্ট হতে হয়। তো ছোটোবেলা থেকে ওই বিভিন্ন দেশ দেখার একটা ইচ্ছা ছিল। আমার বাবা মা খুব লিবারেল ছিলেন, সবসময় খুব এনকারেজ করেছেন যে যেটা করতে চাই সেদিকেই যেন যাই। তারপরে তো বিসিএস দিয়ে 91-তে ঢুকলাম। চাকরিটা কিন্তু প্রথম দিকে যতটুকু মানে যা বুঝেছিলাম তার থেকে অনেক বেশি কঠিন ছিল। বিশেষ করে আমার চাকরিতে জয়েন করার পরপরই আমার বেবি হয়, অ্যান্ড মানে আমার চাকরির জীবন আর আমার বেবির বয়স অলমোস্ট সেম। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আমরা যখন ঢুকেছি তখন মহিলা খুব কম ছিলেন, সো আমাদের স্ট্রাগলটা অনেক বেশি ছিল। আর টার্নিং পয়েন্ট যদি হয়, আমার দু একটা পোস্টিংয়ে আমার খুব ইন্সপায়ারিং কিছু অ্যাম্বাসেডর আমি পেয়েছি, দু একটা ঘটনা ঘটেছে যেগুলো খুব ইন্সপায়ারিং ছিল। আমি পার্টিকুলারলি একটা ডেস্কে কাজ করেছি যেটা আমাকে অনেক কাজ করে মজা পেয়েছি, তো সেগুলো আমার জীবনে টার্নিং পয়েন্ট বলতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেক্রেটারি হিসেবে কাজ করার অভিজ্ঞতা কিভাবে আপনাকে রাষ্ট্রদূত হিসেবে মাঠ পর্যায়ে ডিপ্লোমেসিতে আরও বেশি কার্যকর করেছে? আচ্ছা, আমি সেক্রেটারি কিন্তু পরে হয়েছি। হ্যাঁ, আমি রাষ্ট্রদূত হয়ে কাজ করে দেশে ফিরে আসার পরে আমি সেক্রেটারি হয়েছি। তো মাঠ পর্যায়ে তো আমরা কাজ করে থাকি একদম মানে জুনিয়র লেভেল থেকে। আমরা দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হয়ে যাই, একদম জুনিয়র মোড, যেটাকে মানে সহকারী সচিব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলে। তারপরে আস্তে আস্তে আমরা প্রমোটেড হয়ে সিনিয়র লেভেলে যাই। তো এটা কিন্তু একটা ওয়ার্ক ট্রেনিং, মানে কাজ করতে করতে শেখা আর কি। হ্যাঁ, মাঠ পর্যায়ে স্পেশালি আমাদের জন্য দূতাবাসগুলো তো মাঠ পর্যায়ে। সেখানে যেমন আমার রোমে অনেক কনসুলার কাজ ছিল, বাংলাদেশি, রোমে তো প্রচুর বাংলাদেশি ছিলেন, তাদের সেবা দেওয়া, কনসুলার সেবা দেওয়া, তাদের নানান রকম সমস্যা দেখা। সেখান থেকে তারপরে আমি যেখানে ব্যাংককে গিয়েছি সেখানে একেবারে ডিফারেন্ট আমাদের কিছু কাজ ছিল। পলিটিক্যাল কাজ অনেক বেশি ছিল, প্রোটোকল অনেক বেশি ছিল, কারণ ওই সময় সবাই ব্যাংকক দিয়ে ট্রানজিট করতো। তো প্রোটোকলের কাজগুলো আমি শিখেছি। পরে আমি দিল্লিতে পোস্টেড ছিলাম। দিল্লি তো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং এবং খুবই মজার একটা দূতাবাস।
তো এগুলো করে ধীরে ধীরে আসলে অভিজ্ঞতা শিখেছি এবং সেটা আমাকে ওভারঅল আমি যখন রাষ্ট্রদূত হলাম সেখানে আমাকে কাজ করতে সুবিধা হয়েছে। অ্যাম্বাসাডরিয়াল এক্সপিরিয়েন্স কিভাবে পলিসি মেকিংয়ে আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিতে সাহায্য করেছে? আপনি যখন একজন অ্যাম্বাসাডর হন বা যখন দূতাবাসে কাজ করেন আপনার তখন ওই দেশের অনেক কিছু বুঝার সুযোগ হয়, আপনার একদম কাছ থেকে দেখার সুযোগ হয়। তো তখন আপনি দেশের পলিসিগুলোকে গাইড করতে আপনার জন্য আপনি গাইড করতে পারেন তখন আর কি। হ্যাঁ, আপনি রিপোর্ট লিখতে পারেন, অবজারভেশন দিতে পারেন, ব্রিফ লিখতে পারেন, সরাসরি মন্ত্রীকে অ্যাডভাইস করতে পারেন বা সচিবকে অ্যাডভাইস করতে পারেন। সেটা মানে আপনার অ্যানালিসিস করতে পারেন আপনি লোকাল সিচুয়েশনটা। তো দ্যাট হেল্পস। আপনি 2013 থেকে 2020 মেয়াদে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এমন কোনো বা অভিজ্ঞতা আছে যেটা আসলে বাংলাদেশকে এখনো পুরোপুরি লিভারেজ করতে পারেনি? আসলে আমি যখন গিয়েছি নেপাল তখন একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল। হ্যাঁ, ওদের তো মনার্কি থেকে মাওবাদী ইনসার্জেন্সি হয়ে ডেমোক্রেসিতে ওরা 2008 সালে ডেমোক্রেসি হয়েছে। আমি যখন 2013-তে গিয়েছি তখনও কিন্তু দে আর স্টিল ট্রানজিটিং বা ট্রান্সফর্মিং ইনটু ডেমোক্রেসি। হ্যাঁ, এবং ওদের সমাজ যে ব্যবস্থাটা ছিল ওটা রাতারাতি উল্টে গিয়েছে, মানে একদম টোটাল অ্যাবসোলুট মনার্কি থেকে যখন একটা সোসাইটি চেঞ্জ হয়ে ডেমোক্রেসি, সবার সমান অধিকার, সবার সমান ইচ্ছা, হ্যাঁ, অনেক রকম অভিপ্রায়, এগুলো যখন মানে আত্মপ্রকাশ করে তখন সোসাইটিটা অনেক রকম টার্ময়েলের মধ্যে দিয়ে যায়। তো দ্যাট টাইম মানে নেপাল অনেক রকম টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছিল, যাতে করে আমরা অনেক কিছু করার আমাদের সুযোগ থাকলেও যেহেতু ওদের গভর্নমেন্ট তখনও পুরোপুরি রেডি ছিল না, সেই জন্য আমরা অনেক কিছু নিয়ে আগাতে পারিনি। হ্যাঁ, ওদের কিন্তু সংবিধান 2015-তে লেখা হয়েছে। এই তার আগ পর্যন্ত ওরা কিন্তু পুরোপুরি দে ওয়ার কমপ্লিটলি ফোকাসড অন দ্যাট, এবং বহির্বিশ্ব সম্বন্ধে ওদের চিন্তা করার কোনো স্কোপই ছিল না। তারপরে আস্তে আস্তে যখন ওরা করছে, কিন্তু নেপাল কিন্তু এখন আবার ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সো আমাদের ইচ্ছা থাকলেও আমরা কিন্তু অনেক কিছু নিয়ে ওদের সাথে আগাতে পারছি না, কারণ ওরা নিজেদের যে সোশ্যাল কনসেনসাস বা নিজেদের যে সোশ্যাল কোহেশনটা দরকার সেটা ওদের মধ্যে এখনো আসে নাই। আমরা ট্রাইলেটারাল প্রপোজাল সম্পর্কে জানি, যেখানে নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশের মধ্যে একটা এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্ট করিডোর গঠনের কথা বলা আছে। সেখানে নেপাল থেকে ইন্ডিয়া হয়ে বাংলাদেশে 500 মেগাওয়াট হাইড্রো পাওয়ার ইম্পোর্ট, বিবিআইয়ের মোটর ভেহিকেল এগ্রিমেন্ট, এইসব নিয়ে বলা আছে। তো আপনার ডিপ্লোম্যাটিক এক্সপিরিয়েন্স অনুযায়ী এই প্রপোজালগুলো এখন কোন স্টেজে আছে? আচ্ছা, এখনো আগাইনি। আমি একটু পিছনে যাই। বিবিআইএন-এর মানে জন্ম হচ্ছে কিন্তু সার্ক থেকে। হ্যাঁ, এটা আইডিয়াটা ছিল যে সার্কের যে দেশগুলো একসাথে কাজ করতে পারবে তাদেরকে নিয়ে আগে এটাকে গ্রোথ কোয়াড্রাঙ্গল বলা হতো। হ্যাঁ, পরে এটাকে আমরা বিবিআইএন নাম দিয়েছি, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল। এবং ইন্ডিয়ার পুরো ইন্ডিয়া না, মানে একটা পার্টিকুলার এরিয়া, ওয়েস্ট বেঙ্গল, নর্থ ইস্ট, এই সিনার্জিটা নিয়ে আর কি। হ্যাঁ, কারণ ধরেন এখানে যেমন পটেনশিয়াল যেমন বেশি আছে, এখানে কিন্তু হাইয়েস্ট ইনসিডেন্স অফ পভার্টি আছে বা হাইয়েস্ট কনসেন্ট্রেশন অফ পভার্টি আছে। হ্যাঁ, এবং আমরা একদিক থেকে বলা যায় যে উই আর জিওগ্রাফিক্যালি কন্টিগুয়াস। হ্যাঁ, উই শেয়ার দ্য সেম ইকোসিস্টেম, উই শেয়ার দ্য সেম রিভার সিস্টেম। হিমালয় থেকে বে অফ বেঙ্গল, এটা একটা কন্টিনিউটি আছে এটার মধ্যে। হ্যাঁ, সেই কারণে বিবিআইএন-এর উৎপত্তি। এবং এটা শুধু কিন্তু এনার্জি অ্যান্ড না, ট্রানজিট না, এখানে কিন্তু আমরা 4টা ইস্যুকে টার্গেট করেছিলাম: ট্রেড অ্যান্ড কমার্স, এনার্জি অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট, মানে কমার্সের সাথে ট্রান্সপোর্টেশন। ন্যাচুরালি ট্রান্সপোর্টেশন বা আপনার যদি লিঙ্কেজেস না থাকে, ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আপনার কমার্স হবে কোথা থেকে? হ্যাঁ, আর এনার্জি যেটা হাইড্রো পাওয়ার, সেটা মানে ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট যদি আমরা করি, সেটার একটা বাই প্রোডাক্ট হিসাবে এনার্জি কোঅপারেশনটা হবে।
কারণ আমরা সবাই জানি যে নেপালে যে নদী উৎপত্তি প্রায় 30% অফ দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস আসে, 70% অফ দ্য ওয়াটার অফ দ্য গ্যাঞ্জেস আসে নেপাল থেকে, এবং গ্যাঞ্জেস আমাদের রিভার সিস্টেমসে 30% কন্ট্রিবিউট করে। তো সেখানে নেপালের একটা বিরাট ভূমিকা আছে আমাদের পানি, ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, ফ্লাড রিসোর্সেস, হ্যাঁ, ড্রাউট ম্যানেজমেন্টে। কিন্তু আমি নেপালে গিয়ে একটা জিনিস আমি আগে ভাবতাম যে অগমেন্টেশন, যেটা পানির, যেখানে আমাদের ড্রাই সিজনে পানি শুকিয়ে যায়, তো আমরা এক্সপার্টরা অনেক সময় বলে থাকে যে নেপালে রিজার্ভয়ার করে রাখলেই হয়, এবং সেই রিজার্ভয়ার ড্রাই সিজনে ওখান থেকে পানি দিবে আর বর্ষাকালে ওখানে পানি জমাবে, তাতে করে আমরা সারা বছর একটা ভালো পরিমাণে পানি পাবো। কিন্তু আমি নেপালে গিয়ে বুঝতে পেরেছি যে রিজার্ভার করব বললেই তো আর নেপাল ওখানে রিজার্ভার করবে না। রিজার্ভার মানে তো হচ্ছে ড্যাম দিয়ে পানি জমাবে, একটা লেক হবে। তো সেখানে যারা বসবাস করে তাদের কি হবে? হ্যাঁ, আমাদের একটা কাপ্তাই লেক করেই আমরা দেখেছি এটার একটা প্রায় গোটা মানে প্রায় 70 বছর ধরে আমাদের কাপ্তাই লেকের আমরা এখনো উই আর সাফারিং ফ্রম দ্য কনসিকুয়েন্সেস অফ কাপ্তাই লেক। হ্যাঁ, ওখানে পপুলেশন ডিসপ্লেসমেন্ট হয়, ওখানে ন্যাচারাল রিসোর্সেসে ডিসপ্লেসমেন্ট হয়, হ্যাঁ, ওখানে ইমার্শন হয়ে যায়, ইকোসিস্টেম চেঞ্জ হয়ে যায়। তো নেপাল সেটাতে রাজি হবে কেন? সো দেয়ার হ্যাজ টু বি সাম রিজন হোয়াই নেপাল শুড বি কনভিন্সড এনাফ যে ওরা এটা করবে, সেখান থেকে ওরা একটা বেনিফিট পাবে, সেই বেনিফিট শেয়ারিং করে ওরা আমাদের সাথে পানি ইয়ে করবে। ইটস এ ভেরি কমপ্লিকেটেড ম্যাটার, তাই না? এবং জিনিসটা মানে নেপালের তো হিউজ হাইড্রো রিসোর্সেসের ইয়ে আছে, পটেনশিয়াল আছে, প্রায় 60,000 মেগাওয়াট পর্যন্ত ওরা কিন্তু কমার্শিয়ালি উৎপাদন করতে পারে। তো সেই ওদের তো আর 60,000 মেগাওয়াটের প্রয়োজন নেই, তো ওর কিছুটা ওরা আমাদের কাছে এক্সপোর্ট করতে পারে। তো এগুলো নিয়ে কথাবার্তা চলছে, ওদের সাথে আমাদের এমওইউ হয়েছে, ভারতের সাথেও কথাবার্তা হয়েছে, এখানে ট্রাইল্যাটারাল কোঅপারেশন নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। অনেকটাই আগায়, আবার কিছুটা পিছিয়ে যায়। হ্যাঁ, এখানে কিছুটা আমাদের সবাই মনে করে যে এটা করে আমার কী লাভ, আমার অনেকে মনে করে যে আমি ওকে দিব কেন। তো এই মাইন্ডসেটগুলো আমরা যদি চেঞ্জ করতে পারি তাহলে জিনিসগুলো আগাতে পারে। আর ট্রান্সপোর্ট করিডোর যেটা বলছেন সেটাও আমি আবার একটু পিছিয়ে যদি বলি, 97 থেকে কিন্তু নেপাল মানে বাংলাদেশের বর্ডার পর্যন্ত আসতে পারে নেপালি ট্রাকস, হ্যাঁ, এবং বাংলাদেশের বাংলাবান্ধায় এবং বুড়িমারিতে নেপালের ট্রাকে আমাদের মালামাল লোড করে ওরা নিয়ে যেতে পারে। আমাদের ট্রাক নেপাল পর্যন্ত যেতে পারে না বা নেপালের বর্ডারের ভিতরে ঢুকতে পারে না, বিকজ আমরা ইন্ডিয়ান ট্রাককে ঢুকতে দিই না, সেই জন্য ন্যাচারালি ইন্ডিয়াও আমাদের ট্রাককে ওদের টেরিটরিতে যেতে দেয় না। হ্যাঁ, এবং যেহেতু নেপালি ট্রাকও আমাদের ভিতরে আসে না, সেই জন্য ইভেন যদি ইন্ডিয়াও পারমিট করে আমার ট্রাক কিন্তু নেপালের টেরিটরিতে যেতে পারবে না। তো এটার জন্য একটা অ্যারেঞ্জমেন্ট লাগবে। সো 97 থেকে আমাদের একটা ট্রাইল্যাটারাল মানে ট্রাইল্যাটারাল বিটুইন নেপাল, ইন্ডিয়া, বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ নেপাল একটা চুক্তি আছে কিন্তু। হ্যাঁ, তো সেই চুক্তির আন্ডারেই আমরা সোফার ট্রেড করছি। তো ওটাকেই এক্সপ্যান্ড করে আমরা একটা মোটর ভেহিকেল এগ্রিমেন্ট নিয়ে কাজ করছি। ওটার বেশ কিছু অপারেশনাল ইস্যুস আছে, যে বেশ কিছু রেগুলেটরি ইস্যুস আছে। এটার ওয়ার্কিং গ্রুপ করা হয়েছে, কিছু দূর কাজ আগিয়েছে। কোনো জায়গায় আমরা একটু স্টিফ, আমরা ছাড় দিতে রাজি না, কোনো জায়গায় হয়তো বা নেপাল ছাড় দিতে রাজি না, কিছু জায়গায় হয়তো বা ইন্ডিয়া ছাড় দিতে রাজি না। এটা একটা কন্টিনিউয়াস ডায়ালগের প্রসেস, এটা এডিবি স্পন্সর করছে। তো আমার ধারণা এটা নিয়ে আগালে সবারই বেনিফিট হবে। হ্যাঁ, আবার এই মোটর ভেহিকেল এগ্রিমেন্টের জন্মও কিন্তু সার্ক মোটর ভেহিকেল এগ্রিমেন্ট থেকে। হ্যাঁ, সার্কের একটা হওয়ার কথা ছিল 2014-তে যে সার্ক সামিট হয়েছিল নেপালে, সেটাতে পাকিস্তান সাইন করতে অস্বীকৃতি জানানোর পরে ওটা আর হয়নি। তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, পাকিস্তান না করুক, আমরা 4টা দেশ যারা কাছাকাছি আছি আমরা এটা নিয়ে আগাই। আনফর্চুনেটলি ভুটানের আপার হাউসে এটা র্যাটিফিকেশন হয়নি, কারণ ওদের কিছু কনসার্নস আছে, এনভায়রনমেন্টাল কনসার্ন আছে, কনজেশনের কনসার্নস আছে। হ্যাঁ, তো সেই জন্য ওরা এটা নিয়ে আগায়নি। তো পরে আমরা ভাবলাম যে ঠিক আছে, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল আগাই। তো ওইটারই আমরা যখন
চুক্তির ভিতরে নিটিগ্রিটির ভিতরে ঢুকলাম, অপারেশনাল বলেন রেগুলেটরি বলেন, তখন অনেক কিছু বেরিয়ে আসে, তো সেগুলো নিয়ে নেগোসিয়েশন চলছে। আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা এক্ষেত্রে আসলে এই ধরনের চুক্তিগুলোতে মেইন অবস্টেকলসগুলো কী হিসেবে কাজ করে, মানে পলিটিক্যাল কোঅর্ডিনেশন অথবা ইনফ্রাস্ট্রাকচার রেডিনেস বা অন্য কোনো কিছু স্পেসিফিক? এগুলি সব কিছু মিলিয়েই হয়। হ্যাঁ, যেমন আমরা যে বলি যে নেপাল থেকে এনার্জি ইম্পোর্ট করব, এখন নেপাল থেকে বললেই, কালকে বললেই তো আর টেনে আমি এনার্জি ইম্পোর্ট করতে পারবো না, কারণ ওরা যেই সিস্টেমে করে, ওদের ওই যে টেকনিক্যাল সিস্টেমটা নামটা আমি ভুলে গেছি, মানে ফ্রিকোয়েন্সিটা মিলে না। আমরা যেই ফ্রিকোয়েন্সিতে ইলেকট্রিসিটি ট্রান্সমিট করি, ওরা সেটাতে করে না। হ্যাঁ, তো সেটার জন্য হারমোনাইজেশন লাগবে। তো সিমিলারলি আমরা যদি ট্রান্সপোর্টের কথা বলি, সেখানেও আমাদের অনেক রকম হারমোনাইজেশন আছে। এখন যদি পলিটিক্যাল উইল থাকে তাহলে তো রাতারাতি এটা করে ফেলা সম্ভব, তো কিন্তু অনেক সময় পলিটিক্যাল উইল থাকলেও নিটিগ্রিটিগুলা বা ছোট খুচরা পয়েন্টগুলো এত ডিটেল যে সব সময় এগুলো অত সহজে রাতারাতি মিলিয়ে ফেলা যায় না। হ্যাঁ, সময় লাগে। ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ কীভাবে এই ইনিশিয়েটিভসগুলো আরও সামনে এগিয়ে নিতে পারে, মানে যদি বলি যে রিজিওনাল এনজাইটিস ট্রিগার না করে বা এই দিকগুলো খেয়াল রেখে? আমরা তো সবসময় কিন্তু রিজিওনাল ইন্টিগ্রেশন, হ্যাঁ, যেমন সার্ক কিন্তু আমাদের আইডিয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এটার ফ্লোট করেছিলেন, পরে বাংলাদেশে এটার ইনিশিয়েটিভটা নিয়েছিল। হ্যাঁ, রিজিওনালি অনেকগুলো দেশই এটার দিকে প্রথম দিকে রেজিস্ট্যান্ট ছিল। সো উই বিলিভ ইন রিজিওনাল ইন্টিগ্রেশন। হ্যাঁ, সিমিলারলি বিমস্টেক, হ্যাঁ, আরেকটা রিজিওনাল বা ইন্টার রিজিওনাল অর্গানাইজেশন, সেখানেও কিন্তু বাংলাদেশ লিড নিয়েছে। আমরা কিন্তু এটা অরিজিনালি বিস্টেক ছিল, মিয়ানমার এটার মধ্যে ছিল না। তো 97-এ এটা বিস্টেক যখন হয় আমরা জয়েন করেছি, পরে এটাকে এক্সপ্যান্ড করে বিমস্টেক যখন করা হয়েছে 98-এ, তখন থেকে আমরা আছি। হ্যাঁ, তো উই বিলিভ যে রিজিওনাল কোঅপারেশন, বিকজ আপনার নেইবারহুডটাই তো আপনার মেইন, মানে ইউ ক্যানট উইশ অ্যাওয়ে ইউর নেইবারহুড, ইউ ক্যান ট্রাই টু এক্সপ্যান্ড ইউর নেইবারহুড, কিন্তু আপনার নেইবারদেরকে নিয়ে আপনার কাজ করতে হবে। অফকোর্স কাজ করতে হবে উইথ মিউচুয়াল রেসপেক্ট, ফর মিউচুয়াল বেনিফিট। হ্যাঁ, এখন হাউ ইউ লেভারেজ ইউর বেনিফিট, সেটা তো আপনার উপরে। আপনি কিন্তু কেউ এসে লেভারেজ মানে বেনিফিট দিয়ে যাবে না। সো উই নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু দ্যাট টু। সেটা করার জন্য আমাদের নিজেদের স্ট্রেংথটা বাড়াতে হবে, এবং সেই স্ট্রেংথ বাড়াতে হলে আবার আমার রিজিওনাল কোঅপারেশন লাগবে। তো এটা একটা আরেকটার সাথে কিন্তু বাধা, মানে কি বলবো, লেজের মানে সার্কেল, ইটস লাইক এ সার্কেল। তো বাংলাদেশ কিন্তু শুধু সার্ক বিমস্টেক না, বিভিন্ন যে রিজিওনাল অর্গানাইজেশনগুলো আছে, আমরা কিন্তু অ্যাক্টিভলি সেগুলোতে পার্টিসিপেট করার চেষ্টা করি। হ্যাঁ, যেমন আইওরা একটা আছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, তারপরে আছে এই যে ওআইসি ধরেন, হ্যাঁ, তারপরে এই যে নন অ্যালাইড মুভমেন্ট ধরেন বা কমনওয়েলথ ধরেন, হ্যাঁ, এগুলো বিভিন্ন রকম কিন্তু রিজিওনাল বা প্ল্যাটফর্মস আছে। বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি ভোকাল অ্যান্ড অ্যাক্টিভ মেম্বার ইন ডিফারেন্ট প্ল্যাটফর্মস। হ্যাঁ, কারণ আমরা মনে করি যে শুধু বায়োল্যাটারালি না, মানে রিজিওনালিও আমাদের কোলাবোরেট করার অনেক জায়গা আছে, এবং কোনো জিনিস আমরা হয়তো বা বায়োল্যাটারালি অ্যাচিভ করতে পারছি না, কিন্তু ইন আ বিগার পিকচার হয়তো বা সেটা আমরা অ্যাচিভ করতে পারি। আমরা মংলা চট্টগ্রাম পোর্টস নিয়ে জানি, তো নেপাল মংলা পোর্টের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে চট্টগ্রাম রিমেন্স দ্য মেইন হাব। তো স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ কীভাবে এই টু পোর্ট অফারকে আরও লিভারেজ করতে পারে বা সাব রিজিওনাল ইন্টিগ্রেশনটাকে আরও গভীর করতে পারে? মংলাতে ওরা ইন্টারেস্টেড বিকজ আর কোনো কারণ নেই, জাস্ট ফর দ্য ডিস্টেন্স। হ্যাঁ, মানে আপনি যদি লাইন টানেন কাকরভিটার থেকে, যদি সোজা লাইন টানেন, তাহলে মংলাতে হচ্ছে সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স। হ্যাঁ, তো ন্যাচারালি ডিস্টেন্স কমলে আপনার কস্ট কমবে। হ্যাঁ, তাহলে আপনার ট্রান্সপোর্টেশন কস্ট কমলে আপনার জিনিসের দামও কমে যায়। তো সেই জন্য নেপাল মংলাতে ইন্টারেস্টেড। কিন্তু চট্টগ্রামকে তো আমরা অনেকভাবে ডেভেলপ করছি। হ্যাঁ, এবং এই যে শুধু মানে
চট্টগ্রাম নিয়ে তো আমাদের অনেকগুলো প্ল্যান আছে Plan না, আছে। এটা মাতারবাড়িতে ডিপ সি পোর্ট, এই যে জাপানের সাথে বিগ বি নিয়ে চিন্তা ভাবনা হচ্ছিল, তারপরে মিডি মাতারবাড়ি, মহেশখালী মাতারবাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, হ্যাঁ, তারপরে ধরেন মিরসরাইতে যে আমাদের স্পেশাল ইকোনমিক জোন, এই সবগুলো কিন্তু একটা ইন্টিগ্রেটেড একটা ইকোনমিক ডেভেলপমেন্ট, সাউদার্ন বাংলাদেশ প্রসপারিটি প্ল্যান, হ্যাঁ, এই সবগুলাই কিন্তু চট্টগ্রাম পোর্টকে লেভারেজ করার জন্য, টু নট অনলি ইউজ ইট ফর বাংলাদেশ বাট অলসো ফর দ্য রিজিয়ন, হ্যাঁ, ভুটান, নর্থ ইস্ট ইন্ডিয়া, ইভেন মিয়ানমারেরও কোনো জায়গা যেগুলো ল্যান্ডলকড, হ্যাঁ, উপরে রাখাইনের উপরে যেই ল্যান্ডলকড জায়গাগুলো সেগুলো ইউজ করা যেতে পারে, হ্যাঁ, নেপাল, আমি যদি খুবই চিন্তা করি তাহলে তিবেতও আসতে পারে সেখানে, কারণ তিবেত ইজ অলসো ল্যান্ডলকড, রাইট? তো এইগুলা প্রজেক্টগুলো যদি ঠিক মতো কনস্ট্রাকশন হয়, সময় মতো কনস্ট্রাকশন হয়, আমরা যদি ভালো প্রাইস অফার করতে পারি, তাহলে অবশ্যই এইগুলা দিজ আর বিগ স্ট্র্যাটেজিক প্রজেক্টস। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনার শিকার হই, যেমন ইউএস বাংলা ফ্লাইট 211 দুর্ঘটনার সময় আপনি কর্মরত ছিলেন। এক্ষেত্রে দূতাবাসে ক্রাইসিস ম্যানেজমেন্ট সেল চালু, পরিবারের সহায়তা, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, এই অভিজ্ঞতা সংকট মোকাবেলায় দূতাবাসগুলোর কী ধরনের শিক্ষা দেয়? এটা তো একটা খুবই মানে ট্র্যাজিক একটা ঘটনা, একজন মারা গেলেন এবং এর মধ্যে ছোট বাচ্চাও ছিল। তো আমার দূতাবাসে যেটা হয়েছে, আমাদের কি বলে এটাকে, টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। আমরা কিন্তু ঘটনা ঘটার প্রায় 10-12 মিনিটের মধ্যে আমার একজন অফিসার একদম সাইটে চলে গেছে, দুর্ঘটনার সাইটে চলে গেছে। আমিও হয়তো বা 15-20 মিনিটের মধ্যে ওদের যে ক্রাইসিস ম্যানেজমেন্ট, ওদের যে কোঅর্ডিনেশন সেল, সেখানে চলে গিয়েছি। এবং যারা মারা গিয়েছেন, আমরা বিভিন্ন হসপিটালে আমাদের স্টাফ পাঠিয়েছি, যে যারা ইনজিওর্ড তাদের যদি কোনো রকম ইন্টারপ্রিটেশন লাগে বা যদি কোনো সহায়তা লাগে সেটার জন্য পাঠিয়ে দিয়েছি। পরের দিন যখন ইউএস বাংলা পুরো ফ্যামিলিকে নিয়ে এসেছে, ওদের মধ্যে একটা ধারণা ছিল যে নেপালে গিয়ে ওরা ডেড বডি কালেক্ট করে পরের দিনই চলে আসবে, কিন্তু জিনিসটা তো আসলে অত সহজ না, হ্যাঁ, ওদের নেপালেরও তো একটা সিস্টেম আছে। তো সুতরাং সেখানে ওরা পোস্টমর্টেম করে ডেড বডি আইডেন্টিফাই করে এবং তারপরে ওরা ডেড বডি হ্যান্ড ওভার করে, হ্যাঁ। এবং কিছু কিছু ডেড বডি তো এত বেশি পুড়ে গিয়েছিল যে তাদের আইডেন্টিফাই করা খুবই কঠিন ছিল। তো এটা এখানে একটু সময় লেগেছে, যে কারণে হয়তো বা যারা রিলেটিভস ছিলেন তারা কিছুটা স্বাভাবিক কষ্টের মধ্যে ছিলেন। তো ওনাদের সাথে আমরা চেষ্টা করেছি যতটুকু ওনাদের হেল্প করা যায়, দেখাশোনা করা যায়। ওনাদেরকে আমরা খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছি, ওনাদের সাথে যখন যেখানে দরকার আমরা সেখানে নিয়ে গেছি। আমি নিজে রুগীদের যারা ইনজিওর্ড ছিলেন তাদের সাথে অনেকবার বসে কথা বলেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা নেপালিদেরকে প্রেশারের মধ্যে রেখেছি যে তাড়াতাড়ি করো, হ্যাঁ, লাগলে এক্সট্রা ম্যান পাওয়ার লাগাও, তোমরা তাড়াতাড়ি এটা ডেড বডি আইডেন্টিফাই করো। অ্যান্ড লাকিলি প্রায় 10 দিনের মধ্যে কাজটা আমরা শেষ করতে পেরেছি। ইট ওয়াজ রিয়েলি, মানে আমার জীবনে আমার ওয়ান অফ মাই মোস্ট ট্র্যাজিক ইনসিডেন্টস আমি বলবো। আমি এত খারাপ অভিজ্ঞতা আমার জীবনে কখনো হয়নি। আমি এর আগে কখনো মর্গে যাইনি, আমি একটা মর্গে গিয়ে কয়েকজন ডেড বডি দেখলাম। এই এক্সপিরিয়েন্সটা আমি আসলে পরে বেশ কিছুদিন আমার আসলে দুঃস্বপ্নও দেখেছি আমি, আমার কাছে খুব খারাপ লেগেছে। বাট উই অল ট্রাই টু বি হেল্পফুল। আর আমাদের আরেকটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছিল ভূমিকম্পের সময়। নেপালে 2015-তে একটা সাংঘাতিক ভূমিকম্প হচ্ছিল। তো তখনও কিন্তু আমরা দূতাবাস থেকে সব বাংলাদেশিদের সাথে যোগাযোগ করে সবাইকে একত্র করে রেস্কিউ ফ্লাইটে আবার দেশে পাঠানোর ব্যবস্থা করেছি, সবাইকে খাবার দাবারের ব্যবস্থা করেছি। তো এই যে টিম ওয়ার্কটা, এটা আমাদের ভালো একটা ডেভেলপমেন্ট ছিল আর কি। এক্ষেত্রে যদি বলি যে সংকটের সময় আপনাকে হচ্ছে গ্রিভেন ফ্যামিলির পাশে দাঁড়াতে হয়েছে, অন্যদিকে দ্রুত প্রশাসনিক সিদ্ধান্তও নিতে হয়েছে। এমন পরিস্থিতিতে আসলে হিউম্যান এমপ্যাথি আর অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, এই দুইটার ভারসাম্যটা কিভাবে বজায় রাখা যায়?
এইটা আসলে তো বলা খুব মুশকিল। যেমন অ্যাক্সিডেন্টের 2 দিন পরে আমাকে ভোরবেলা একজন মহিলা ছিলেন, ওনারা বেড়াতে গিয়েছিলেন, ওনার হাজব্যান্ড আর ছোট্ট 3 বছরের বাচ্চা মারা গেছে, মহিলা সার্ভাইভ করেছেন। তো মহিলার বোধহয় ভারসাম্য একটু হয়ে গেছিল, উনি ভোরবেলা ফোন করে আমাকে বলছে যে আমি যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে যাব। তাই আমি বললাম যে আপনি ওখানে গিয়ে কী করবেন? তো বলে যে আমার মেয়েটা ওখানে আছে, আমি দেখতে যাব মেয়েকে। তো এখন আমার কি পরিমাণ খারাপ লাগছে আপনি চিন্তা করেন। তো আমি যখন ওনাকে বুঝালাম যে না, আপনার মেয়ে ওখানে নাই, ওকে অন্য একটা হাসপাতালে নিয়ে গেছে, আপনি নিজে তো অসুস্থ, আপনি ভালো হয়ে গেলে আপনাকে আমি নিয়ে যাব। এটা একটা। বাট অ্যাট দ্য সেম টাইম এই যে অফিসে ফিরে এসে লোকজন উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে বকাঝকা দেওয়া, ইউএস বাংলার লোকজনের কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন ছিল, তাদের সাথে একটু করা, নেপালিদেরকে বকা দেওয়া, সবই করতে হয়, এটা হয়ে যায়, ইট ডেভেলপস। হ্যাঁ, ইউ ডেভেলপ দ্যাট অ্যাপটিটিউড। আমরা প্রতিনিয়ত নতুনত্বের সাথে পরিচিত হচ্ছি বৈশ্বিকভাবে, কূটনীতিক বিভিন্ন প্রশিক্ষণের সাথে। তো এক্ষেত্রে আজকের বিশ্বে যেমন ট্রেড ওয়ার্স, এআই, মিস ইনফরমেশন, তারপর ক্লাইমেট মাইগ্রেশন, এই সকল কিছু মিলিয়ে যদি আমাদের একাডেমিক কারিকুলামে নতুন করে সাজাতে হয়, তাহলে কোন ব্যাপারগুলো আপনার কাছে আসলে নন নেগোশিয়েবল? আমার কাছে নন নেগোশিয়েবল একদম হচ্ছে কমিউনিকেশন স্কিলস। হ্যাঁ, আমি যাই বলতে চাই না কেন, যে ইস্যু নিয়ে আমি যুদ্ধ করি না কেন বা নেগোশিয়েট করি না কেন, আমার যদি কমিউনিকেশন স্কিল ভালো না থাকে, তাহলে কিন্তু আই উইল নট বি এবল টু গেট মাই ভিউজ অ্যাক্রস, অথবা আরেকজন যেটা বলছে আমি কিন্তু সেটা বুঝবো না। আমার কাছে অ্যাবসলিউটলি নন নেগোশিয়েবল হচ্ছে কমিউনিকেশন। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে প্রফেশনালিজম। প্রফেশনালিজমের কোনো মাফ নাই, উই মাস্ট বিহেভ প্রফেশনালি, এবং আমাকে মনে করতে হবে যে এখানে কোনো রকমের ছাড়, মানে সুইট টকিং তো আমরা করি, কিন্তু জাস্ট বিকজ অ্যানাদার ডিপ্লোম্যাট ইজ মাই ফ্রেন্ড, ও কিন্তু আমাকে খাতির করবে না, ওর জায়গা ধরে রাখবে। কিন্তু হ্যাঁ, আমার গলায় গলায় বন্ধু হতে পারে, কিন্তু সে কিন্তু যখন নেগোশিয়েটিং টেবিলে বসবে সে তো ওর দিকটাই ধরে রাখবে। সো প্রফেশনালিজম ইজ মাই সেকেন্ড নন নেগোশিয়েবল। আর থার্ড নন নেগোশিয়েবল হচ্ছে হার্ড ওয়ার্ক। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল নট বি এ গুড ডিপ্লোম্যাট। হার্ড ওয়ার্ক বলতে আমি কি বুঝাচ্ছি, এখানে হচ্ছে পড়াশোনা করতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে, প্রচুর পড়তে হবে। হ্যাঁ, কূটনৈতিক সম্পর্কে অনেক বেশি জানতে হবে, হিস্ট্রি সম্বন্ধে জানতে হবে। আমার আজকে মনে করলেই হবে না যে আজকে থেকে শুরু, আজকে থেকে তো শুরু না, আমাদের রিলেশনশিপ উইথ কান্ট্রিজ গো ব্যাক নট অনলি 50 ইয়ার্স, স্বাধীনতা থেকে না তো, তারও আগে থেকে বা তারও আগের থেকে। হ্যাঁ, সো উই ক্যানট জাস্ট সে যে আমি আজকে থেকে শুরু করলাম। হ্যাঁ, কোনো কিছুই একদিনে হয় না। সো উই নিড হার্ড ওয়ার্ক। এই 3টে জিনিস কিন্তু আমার কাছে অ্যাবসলিউটলি। এরপরে আমি যা শেখাই না কেন, আমি ক্লাইমেট ডিপ্লোমেসি শেখাই, আমি এআই নিয়ে কাজ করতে শেখাই, আমি ট্রেডের কাজ করি, সবই সম্ভব ইফ আই ক্যান কমিউনিকেট, ইফ আই এম প্রফেশনাল, অ্যান্ড ইফ আই ডু মাই হোমওয়ার্ক, ইফ আই ওয়ার্ক হার্ড। একসময় বিসিআইএম নিয়ে অনেক আশার কথা শোনা গিয়েছিল, তো এক্ষেত্রে পরে আর সেটি এগোয়নি। এই ধরনের ক্ষেত্রে কি ধরনের কারণের জন্য আসলে ব্যাপারগুলো সামনে এগোয় না, বা সামনে যদি এরকম কোনো চুক্তি বা উদ্যোগ আসে, তাহলে বাংলাদেশ কীভাবে আরও কৌশলগতভাবে ডিসিশন নিতে পারে? আচ্ছা, এইখানে ধরেন শুধু বিসিআইএম না, আমরা যদি বিমস্টেকের কথাও ধরি, বিমস্টেকের অনেকগুলো ইনিশিয়েটিভও কিন্তু আগাচ্ছে না। মেইনলি ট্রান্সপোর্ট করিডোরগুলো কিন্তু আগাচ্ছে না। বাংলাদেশ অনেক দিন ধরেই চেষ্টা করছে ইস্টের দিকে যেতে, আসিয়ানের সাথে যোগাযোগ করতে, হ্যাঁ, কানেক্ট করতে, তো সম্ভব হচ্ছে না, মেইনলি বিকজ মাঝখানে একটা দেশ আছে, মিয়ানমার আছে। মিয়ানমার আমাদের বন্ধুপ্রতিম দেশ, বাট ওদেরও অনেক ইটস এ ভেরি কমপ্লেক্স সোসাইটি, দে হ্যাভ মেনি কমপ্লেক্সিটিস। সেই কমপ্লেক্সিটিগুলোর ঊর্ধ্বে উঠে ওরা ঠিক মনে করে না যে আমাদের সাথে কোলাবোরেট করলে ওদের কোনো রকম বেনিফিট হবে। হ্যাঁ, যেই জন্য যদি আমরা মনে করি বিসিআইএমে ইন্ডিয়া যোগদান করতে কোনো রকম ওদের কনফিডেন্সের অভাব ছিল, বা ওরা মানে কমফোর্টেবল ছিল না, হ্যাঁ,
তাহলে তো আমরা চায়না, মিয়ানমার, বাংলাদেশ আগাতে পারতাম। সেটাও তো আগাইনি। আমরা কিন্তু চায়নার কাছে প্রস্তাব করেছিলাম, হ্যাঁ, ইনফর্মালি, যে চলো আমরা আগাই। সেখানেও কিন্তু ওই মিয়ানমারের নানান রকম রিজার্ভেশনসের কারণে জিনিসটি কিন্তু আগায়নি। তো এখানে আমার কাছে যেটা মনে হয় যে এই রিজার্ভেশনগুলা কোথায়, এগুলাকে ভাঙার জন্য কি করা উচিত, বা আমাদের একটু এগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করা উচিত। আরেকটা হচ্ছে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো দেশ যদি তার ইন্টেনশন না থাকে একটা চুক্তি ফলো আপ করতে, হ্যাঁ, বা সেটা নিয়ে সে যদি কনফিডেন্স না থাকে যে সে এটা নিয়ে আগাতে পারবে, তাহলে ওই চুক্তিটা ওর সাইনই করা উচিত না। চুক্তিটা সাইন করে সে কিন্তু একটা নিজে অব্লিগেশনের মধ্যে পড়লো, একটা এক্সপেকটেশন ক্রিয়েট করলো, এবং ওটা যখন কাজ হয় না তখন সবার মধ্যে একটা ওভারঅল হতাশা ইয়ে করে। যেমন বিবিআইনি ধরেন, বিবিআইনে ভুটান কিন্তু আগাতে পারেনি, হ্যাঁ, কিন্তু ভুটান কিন্তু এই যে বিমস্টেকের যে মাল্টিমোডাল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেড করিডোর, সেই মাস্টার প্ল্যানেও চুক্তি করেছে, মানে সাইন করেছে। সাইন করে কী লাভ হবে? ওরা তো যদি ওদের সেই সেম রিজার্ভেশনগুলো যদি থাকে, যে কনজেশন, পলিউশন, ওদের ওয়ে অফ লাইফ থ্রেটেন্ড হয়ে যাবে, তাহলে তো ওরা আগাতে পারবে না। তো হোয়াট ইজ দ্য পয়েন্ট ইন সাইনিং দিস এগ্রিমেন্ট? হ্যাঁ, তো আগে তো নিজেকে একটু কনফিডেন্ট হতে হবে যে হ্যাঁ আমি পারবো, আই উইল বি এবল টু সাস্টেইন দিস, ইফ আই সাইন দিস এগ্রিমেন্ট, এটার যে ক্লজগুলো আছে সেগুলো আমি সামলাতে পারবো। হ্যাঁ, সেটা করার মতো আমার যথেষ্ট ইনফ্রাস্ট্রাকচার আছে, আমার ম্যান পাওয়ার আছে, আমার রিসোর্সেস আছে। তা নাহলে আই থিঙ্ক ইট ইজ বেটার যে আমরা সেই চুক্তি সাইন না করি। আপনি একটি আলোচনায় বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মানেই যে ভারতের বিরুদ্ধে অবস্থান, ব্যাপারটি একদমই সঠিক নয়। তো এই ক্ষেত্রে আসলে রিজিওনাল পার্টনার্সের সাথে অস্বস্তি না বাড়িয়ে কিভাবে আসলে স্ট্র্যাটেজিক অটোনমি স্পষ্টভাবে তুলে ধরতে পারে বাংলাদেশ? এটা যেমন আমি বলেছি, আমার তো দীর্ঘদিন ভারতের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি আমার ভারতীয় যাদের সাথে আমি নেগোশিয়েট করি বা যারা আমার বন্ধু আছে, তাদেরকেও আমি এটা বলি যে আমি বাংলাদেশের অবস্থান ধরে রাখি বলেই যে আমি অ্যান্টি ইন্ডিয়ান তা না। হ্যাঁ, আমি তো অবশ্যই আমার পজিশন ধরে রাখবো, হ্যাঁ, এবং সেটা কিন্তু ওরা রেসপেক্ট করে। হ্যাঁ, ডোন্ট থিঙ্ক যে আমি এরকম পজিশন ধরে রেখেছি বলে আমার কোনো অসুবিধা হয়েছে বা ওরা এটাতে মানে কমফোর্টেবল ফিল করেনি বা ভালো ফিল করেনি। ওটা জেনেই কিন্তু ওরা নেগোশিয়েটিং টেবিলে আসে, অ্যান্ড দে এক্সপেক্ট ইট। ওরা মনে করে যে আমরা আমাদের সবটাই দিব নেগোসিয়েশনের মধ্যে। হ্যাঁ, তো সুতরাং ইট ওয়ার্কস মানে অল দ্য ওয়ে। এখন আমার চায়নার সাথে ভালো সম্পর্ক থাকলে আমেরিকা যদি আনকমফোর্টেবল হয়, তাহলে কি আমি চায়নার কাছ থেকে ইম্পোর্ট করব না, বা চায়নার সাথে আমি কোলাবোরেশন করব না? আমাকে তো করতে হবে আমার সার্ভাইভেলের জন্য। যেই দেশের সাথে আমার কোলাবোরেট করলে বেনিফিট হয়, আমি সবার সাথেই করব। হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি যতদিন অ্যাটলিস্ট সার্ভিসে ছিলাম আমরা কিন্তু এটা ফলো করেছি। হ্যাঁ, ইভেন যদি মনে করি গত আওয়ামী লীগের টাইমে আমরা কিন্তু পাকিস্তানের সাথে যথেষ্ট চেষ্টা করেছি, হ্যাঁ, সম্পর্ক এগিয়ে নেওয়া যাওয়ার, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা দুই সাইডই কমফোর্টেবল ফিল করেনি, বা পাকিস্তান হয়তো বা কমফোর্টেবল ফিল করেনি, যেই জন্য জিনিসটা আগায়নি হয়তো, বা যে পরিমাণে আগানো উচিত ছিল সেই পরিমাণে আগায়নি। বাট অবশ্যই আমাদের রিলেশনশিপ উইথ ওয়ান কান্ট্রি ইজ নট অ্যাট দ্য কস্ট অফ অ্যানাদার। আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি বা অনেকেই মনে করছেন যে বাংলাদেশ আর ইন্ডিয়ার রিলেশনসটা কিছুটা স্ট্রেনড। তো এক্ষেত্রে আসলে আপনার ডিপ্লোম্যাটিক স্ট্যান্ড পয়েন্ট থেকে এই দূরত্বের মূল কারণগুলো কি কি হতে পারে বলে মনে হচ্ছে? এটা তো আসলে আমি যদি বলি যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা লাভ হেট সম্পর্ক সবসময় ছিল। একেবারে 1971-এর পর থেকেই এই সম্পর্ক এরকম হয়েছে, কখনো বেড়েছে কখনো কমেছে। এটা মেইনলি পলিটিক্যাল রিজনসেই হয়েছে। অনেক সময় এটা হয়েছে যে কোনো সাইড, হয় ইন্ডিয়ান সাইড অথবা বাংলাদেশ সাইড, আমরা মনে করেছি যে এই পলিটিক্যাল রেটরিকটা বাড়ালে পরে আমার ডোমেস্টিক লাভ হবে, বা আমি অন্য জায়গায় কোনো রকম বেনিফিট পেতে পারি।
তো সুতরাং এটা নতুন না, হ্যাঁ। হয়তো বা এখন রেটরিকের মাত্রাটা হয়তো বা একটু বেশি হয়ে থাকতে পারে, কিন্তু আমার কাছে যেটা আমি দেখি যে আসলে রিলেশনশিপটা যখন আমরা দুইজনই দেখব, দুই দেশই দেখবে যে কোলাবোরেশন করার বেনিফিটটা ঝগড়া করার থেকে অনেক বেশি, হ্যাঁ, বা ইরিটেন্ট জিয়ে রাখার থেকে বেশি, তখনই কিন্তু এই ইরিটেন্টগুলো আর থাকবে না। ডেসপাইট সো মেনি ইরিটেশনস আমরা কিন্তু ভারতের সাথে আমাদের রিলেশনশিপ অনেক দূর এগিয়ে গেছে, যেটা আগে আমরা কখনো কল্পনা করিনি। আমাদের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট আমরা মানে একেবারেই সলভ করে ফেলেছি, হ্যাঁ। ম্যারিটাইম বাউন্ডারি সলভ করে ফেলেছি আমরা। আমাদের ইভেন 10 বছর আগে ভারতে আমার এক্সপোর্টস ছিল মাত্র হয়তো বা $400 মিলিয়ন, সেটা অলমোস্ট $2 বিলিয়ন কাছাকাছি গিয়েছে, হ্যাঁ। তো এগুলো তো মানে স্টেপ বাই স্টেপ ইনক্রিমেন্টাল, হ্যাঁ। ডিপ্লোমেসিতে এভরিথিং ইজ ইনক্রিমেন্টাল, দের ইজ নাথিং কল্ড মানে স্টপ, হ্যাঁ। ডিপ্লোমেসি নেভার এন্ডস বা নেগোসিয়েশন নেভার এন্ডস। You stop talking and then you agree to continue, you continue negotiating. এটা আমাদের একজন প্রাক্তন পররাষ্ট্র সচিব খুব বলতেন যে আমরা ডিপ্লোমেসি নেগোসিয়েশন নেভার ফেইলস, ইউ স্টপ দেন ইউ এগ্রি টু কন্টিনিউ ডিসকাশন, হ্যাঁ। তো আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্যাল কারণেই হোক বা রিসেন্টলি জনমতের কারণেই হোক, যে কোনো কারণেই হোক, হয়তো বা এখন একটু স্ট্রেন যাচ্ছে। ভারতও ইজ নট সামটাইমস হেল্পিং দ্য ম্যাটার্স, এখানে সোশ্যাল মিডিয়ার একটা বড় রোল আছে, বাট ইভেনচুয়ালি হয়তো বা আমরা রিয়েলাইজ করব যে এটাতে কারোরই খুব একটা লাভ হচ্ছে না। এক্ষেত্রে আসলে যে আনকমফোর্টেবল একটা ফেজ ক্রিয়েট হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট কম্প্রোমাইজ না করে কিভাবে ভারতের সাথে আবার সম্পর্কটাকে রিসেট করতে পারবে, বা আপনি আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলতেন। আমার মনে হয় একটা স্ট্রং পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা তখন এটা নেগোশিয়েট করা বা তখন এটা নিয়ে চিন্তা ভাবনা করাটা অনেক সহজ হবে, হ্যাঁ। গভর্নমেন্ট উইথ আ স্ট্রং ম্যান্ডেট যখন আসবে, দেন থিংস উইল বি মাচ মোর ইজিয়ার টু থিঙ্ক অ্যাবাউট যে রিলেশনশিপটাকে পজিটিভ দিকে কী করে নেওয়া যায়। আমি যদি না নিতে চাই সেটা অন্য কথা, সেটা আমার ডেলিবারেট ডিসিশন, কিন্তু আমি যদি চাই নিতে ভালো রিলেশনশিপের দিকে নিতে, তাহলে একটা ফার্স্ট অফ অল আমার একটা স্ট্রং পলিটিক্যাল ম্যান্ডেট লাগবে। আমরা একটু বাংলাদেশ মায়ানমার প্রসঙ্গে যদি বলি, যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ দীর্ঘদিন ধরে একটু কমপ্লেক্স, বিশেষ করে রোহিঙ্গা ক্রাইসিসের প্রেক্ষাপটে। তো আপনার অভিজ্ঞতায় বাংলাদেশ কীভাবে মায়ানমারের সঙ্গে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টটাকে আরও একটু স্ট্রেনথেন করতে পারে, বা এটাকে আর একটু গ্রাউন্ড রিয়েলিটি কি অত্যন্ত কঠিন কিনা এক্ষেত্রে? মায়ানমার তো যেটা বলছিলাম আগে যে ইটস এ ভেরি কমপ্লেক্স সোসাইটি, ওদের নিজেদের মধ্যেই অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব, অনেক রকম ইনসার্জেন্সি লেগে আছে, হ্যাঁ। ওদের নিজেদের মধ্যে কোন বামার জাতি সুপেরিয়র না অন্য জাতি সুপেরিয়র এগুলো আছে। তো সেখানে মানে ওদের দৃষ্টিভঙ্গিতে ওরা যে কোনো কারণেই হোক বাংলাদেশকে ওরা একটু সন্দেহের চোখে দেখে। ওরা মনে করে বাংলাদেশ ওদের মানে দ্যাট উই উইল টেক ওভার মিয়ানমার, হ্যাঁ, যদিও এটা ইতিহাসে কখনো হয়নি, হ্যাঁ। বাট ফর সাম রিজন এই রেটরিকটা ওখানে খুব প্রচলিত এবং এটা ওরা বিশ্বাস করে। এটা আমার কাছে যেটা মনে হয়, যদি আমরা সিরিয়াসলি ভাঙতে চাই, আমাদের ট্র্যাক 2-তে ধরেন একাডেমিক এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আমাদের এখানে একটা বিরাট বুদ্ধিস্ট কমিউনিটি আছে, বার্মা ইজ আ বুদ্ধিস্ট কান্ট্রি, হ্যাঁ। এই বুদ্ধিস্ট কমিউনিটি যদি ওদের সাথে সাম সর্ট অফ এঙ্গেজমেন্টে যেতে পারে, সেখানে হয়তো বা অনেক ভুল ভাঙানোর সুযোগ থাকতে পারে। মিয়ানমারের সাথে আমরা যদি একসময় ওদের সাথে আমাদের ভালো ট্রেড ছিল, ট্রেড অ্যান্ড সেইটা আমরা যদি করতে পারি, আবার রিস্টার্ট করতে পারি, হ্যাঁ,
রাইট নাও মিয়ানমার ইজ ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, কারণ ওদের ওখানে মানে গভর্নমেন্ট আছে কি নাই, কে ইনচার্জ, হ্যাঁ, লেজিটিমেসি নিয়েও অনেক রকম ইস্যু আছে। আমার মনে হয় এই ওদের মধ্যে কিছুটা দেশটা যখন একটু ভারসাম্যের মধ্যে আসবে তখন আমরা এইগুলো নিয়ে আগাতে পারবো। হ্যাঁ, যেমন আমরা মিয়ানমারের এই কিছুদিন ধরে আমরা মিয়ানমারের ডিপ্লোম্যাটদেরকে ইনভাইট করছি আমাদের ফরেন সার্ভিস একাডেমিতে। তো ওরা যখন আসে বাংলাদেশে, যখন দেখে ওরা কিন্তু বাংলাদেশ সম্বন্ধে ওদের ধারণাটা বদলে যায়। হ্যাঁ, তো সিমিলারলি আমরা কিন্তু মিয়ানমারের স্টুডেন্টসদের ইনভাইট করতে পারি, আমরা মিয়ানমারিজ অফিসিয়ালসদের ইনভাইট করতে পারি। আমরা মানে আপনি যখন কোনো একটা দেশে যান ওই দেশ সম্বন্ধে আপনার ধারণাটা কিন্তু বদলে যায়। সো ইনস্টেড অফ আস গোয়িং টু দেম, উই ক্যান ইনভাইট দেম টু কাম টু আস। হ্যাঁ, আর প্লাস আমরা ওই যে আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে চেষ্টা করছি বা সেক্টরাল পার্টনার হতে চেষ্টা করছি, সেইখানে যদি আমরা এটা নিয়ে কাজ করতে পারি, আমার ধারণা মিয়ানমারের সাথে হয়তো বা আমাদের রিলেশনশিপটা কিছুটা হলেও আগাবে। এক্ষেত্রে আসিয়ান, চায়না, ইন্ডিয়া বা ইউএনের মধ্যে কার ভূমিকা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্রিটিক্যাল? এখানে আমার কাছে যেটা মনে হয়, মানে কন্ট্রারি টু হোয়াট অনেকে অনেক কথা বলে, আমার কাছে মনে হয় যে আমাদের ভূমিকাটাই সবচেয়ে ক্রিটিক্যাল। হ্যাঁ, কারণ আমি জানি আমি কি চাই। তো আমি অফকোর্স চায়না একটা রোল প্লে করতে পারে, কারণ চায়নার সাপোজিডলি অনেক ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে, ইন্ডিয়ারও কিছুটা হয়তো বা আছে, আসিয়ানের তো আছেই। হ্যাঁ, ওরা এখানে সাপোর্টিভ রোল প্লে করতে পারে, কিন্তু মেইন ইনিশিয়েটিভটা কিন্তু আমাদেরই নিতে হবে। তা আমার যেটা মনে হয় যে প্রোঅ্যাক্টিভ রোলটা হয়তো বা বাংলাদেশকেই নিতে হবে। এক্ষেত্রে যদি একটু বলি যে ইফ ডিপ্লোমেসি ইজ আলটিমেটলি অ্যাবাউট পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, তাহলে রোহিঙ্গা ক্রাইসিসের মতো এরকম ইস্যুতে বাংলাদেশ কীভাবে ডিপ্লোম্যাটিক ফ্যাটিকটা অ্যাভয়েড করতে পারে, বোথ ডোমেস্টিক্যালি অ্যান্ড ইন্টারন্যাশনালি? এখন রোহিঙ্গারা তো গিয়েছে, মানে এসেছে আবার চলে গিয়েছে, আবার এসেছে আবার চলে গিয়েছে। আমাদের এখানে তো মানে ধরেন পৃথিবীর অনেক জায়গাতেই এরকম রিফিউজি ক্রাইসিস আছে, তাই না? পাকিস্তানে আফগান রিফিউজিজ আছে, সিরিয়ান রিফিউজিজ আছে টার্কিতে, তারপরে কেনিয়াতে সুদানিজ রিফিউজিজ আছে। এবং রিফিউজিজরা কিন্তু খুব সহজে ফিরে যায় না, যখনই ওরা আসে ইটস এ লং টার্ম, ধরে নিতে হবে যেটা সময় লাগবে। তো এখানে আমার কাছে যেটা খুব হাস্যকর লাগে যে ইন্টারন্যাশনাল কমিউনিটি মিয়ানমারকে প্রেশার না দিয়ে বাংলাদেশকে প্রেশার দেয় রোহিঙ্গাদের লাইফটাকে কমফোর্টেবল করার জন্য, বা রোহিঙ্গাদের জন্য আরও কিছু করার জন্য আমাদেরকে প্রেশার দেয়। এটা আমার কাছে আসলে আমি একেবারেই এটাকে আনঅ্যাকসেপ্টেবল মনে করি, এবং আমি মনে করি যে এটা ওদের একটা মানে কি বলবো, মানে স্ট্রং ওয়ার্ডস ইউজ করা উচিত না। অবশ্য আমি তো এখন চাকরিতে নেই, সুতরাং আমি করতেও পারি। এটা আসলেই ইট ইজ ভেরি মিসগাইডেড ইয়ে অন দেয়ার পার্ট। হ্যাঁ, কি বলবো, দে শুড বি পুটিং প্রেশার অন মিয়ানমার টু টেক দিস রোহিঙ্গাস ব্যাক। এখন প্রেশার তো স্যাংশনস কাজ করে না, বলে যে স্যাংশনস হার্ট পিপল, অথবা কিন্তু যেমন ধরেন আমি বিদেশে কিছুদিন আগে গিয়েছিলাম, তো সেখানে একটা দোকানে গেলাম, সেখানে আমি দেখলাম ওদের লেখা যে অল আওয়ার প্রোডাক্টস আর এথিক্যালি সোর্সড, কিন্তু সেখানে আমি কিন্তু মেড ইন মিয়ানমার জামা কাপড় পেলাম। তো যদি এটা এথিক্যালি সোর্সড হতো তাহলে কিন্তু কেউ মিয়ানমার থেকে ইম্পোর্ট করতো না, বিকজ মিয়ানমারে তো এথিক্যাল ইয়ে নাই। তো বয়কটিং অফ মিয়ানমার গুডস করেও তো আমরা একটা প্রেশার ক্রিয়েট করতে পারি, ইনস্টেড অফ পুটিং প্রেশার অন বাংলাদেশ যে তোমরা রোহিঙ্গাদের ঠিক মতো দেখাশোনা করছো না, ইউ হ্যাভ টু গিভ দেম মোর রাইটস, ওদেরকে পড়াশোনার সুযোগ দাও, ওদের কাজ করার সুযোগ দাও। ওয়াই ডোন্ট দে টেল মিয়ানমার যে ওদেরকে তোমরা পড়াশোনার সুযোগ দাও, কাজ করার সুযোগ দাও? সো এখানে আমার কাছে গ্লোবাল কমিউনিটির ডুয়াল স্ট্যান্ডার্ডসের একটা, এটা আমার কাছে খুবই পরিষ্কার একটা মানে উদাহরণ আমি বলতে পারি।
আমরা জানি যে ত্রয়োদশ নির্বাচন সামনে, তো এক্ষেত্রে যেহেতু কিছুদিন পর ইলেকশন, নতুন সরকার গঠন হবে, তো নতুন সরকারকে কেন্দ্র করে কি নতুন কোনো পলিসি গঠন কিংবা এ ধরনের চুক্তি এগ্রিমেন্টের ক্ষেত্রে ইনিশিয়েটিভস নিতে হলে সরকার কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে? আমাদের ইন্টারনাল চ্যালেঞ্জের থেকে বেশি এখন কিন্তু আমাদের এক্সটার্নাল চ্যালেঞ্জেস অনেক বেশি। পুরা দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন এ টার্ময়েল। হ্যাঁ, ইরানে টার্ময়েল হচ্ছে, মিডল ইস্টে টার্ময়েল আছে, চায়নার একটা ইয়ে আছে। তো এই গ্লোবাল চ্যালেঞ্জেসগুলা কিন্তু দিন দিন আরো কঠিন হবে। তো সেখানে আমাদের মতো দেশ যারা নিউলি রাইজিং ইকোনমিক পাওয়ার হতে চেষ্টা করছি, আমাদের জন্য কিন্তু সময়টা আরো অনেক কঠিন হয়ে আসবে। হ্যাঁ, এবং আমাদের নেগোশিয়েট করার যে উইন্ডো, সেই উইন্ডোগুলো কিন্তু আরো ছোট হয়ে আসবে। তো সেইখানে আমাদের অনেক বেশি সাবধান হতে হবে, আমাদের অনেক বেশি এফার্ট দিতে হবে, এবং আমাদেরকে নিজেদের গ্রাউন্ড ওয়ার্ক বা হোমওয়ার্ক অনেক ভালোভাবে করে নিতে হবে। আপনি কূটনীতিতে নারীদের অংশগ্রহণ নেতৃত্ব নিয়ে সবসময় সরব ছিলেন, তো এক্ষেত্রে কোন ধরনের পরিবর্তনগুলো বেশি জরুরি? পোস্টিং পলিসি, সিকিউরিটি অথবা এভালুয়েশন সিস্টেম, কোন ধরনের ক্ষেত্রে আসলে এখানে বেশি গুরুত্ব বহন করে? না, পোস্টিং পলিসি তো ঠিক আছে, মানে সেখানে কিন্তু কোনো জায়গাতেই নারীদের কোনো ডিসক্রিমিনেশনও করা হয় না, কোনো রকম যে এক্সট্রা মানে বেনিফিট দেওয়া হয় তাও না। অবশ্যই নারীদের ক্ষেত্রে একটা জিনিস কনসিডার করা হয় যে যাদের খুব ছোট বাচ্চা, হ্যাঁ, বা যাদের স্পাউসরা সাথে যেতে পারবে না, সেখানে চেষ্টা করা হয় যে সেই মহিলা যেখানে যেতে প্রেফারেন্স দিচ্ছে সেটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হয়। সেটা সবসময় ছিল। আমরা যখন ঢুকেছি আমাদের কিন্তু চয়েসেস ওয়ার ভেরি লিমিটেড, আমরা অত সুযোগ পাইনি, আর আমাদেরকে অনেক বেশি কাজ করতে হয়েছে টু প্রুভ দ্যাট উই আর অ্যাজ গুড অ্যাজ মেন। হ্যাঁ, এখন যেহেতু মেয়েদের সংখ্যা বেড়েছে, সুতরাং মেয়েদের বার্গেনিং ইয়ে বেড়েছে। সো আই থিঙ্ক পোস্টিং পলিসি ওয়াইজ ঠিক আছে, বাট আমার কাছে যেটা মনে হয় মহিলা অফিসারদের মধ্যে আরেকটু প্রফেশনালিজম আনতে হবে। দে শুড start being more professional instead of trying to take advantage of the fact that they are women officers. এটা আমি কারো মধ্যে পরিলক্ষিত করছি, এটা একটা নতুন ট্রেন্ড, এটা ঠিক না। আর আরেকটা যেটা দেখছি রিসেন্ট বিসিএস এ মহিলাদের কিন্তু মহিলারা কম আসছে। গত 2 বিসিএস এ মহিলা ইনটেক কমে গেছে। এটা এখন কি মহিলারা কোয়ালিফাই করতে পারছে না বলে এরকম হচ্ছে, নাকি এটা কোনো ডেলিভারেট তো হওয়ার কথা না, খুব সম্ভব মহিলারা হয়তো বা কোয়ালিফাই করছে না। তো সেটাও ঠিক না, সবখানেই মহিলাদের বিচরণ তো অবশ্যই থাকা উচিত। তো আই হোপ উইমেন উইল ওয়ার্ক হার্ডার, যাতে করে ওরা বিসিএস দিয়ে ফরেন সার্ভিসে আসতে পারে। হ্যাঁ, ইটস আ ওয়ান্ডারফুল ক্যারিয়ার, এখানে অনেক দেশের জন্য অনেক কিছু করার স্কোপ আছে। হ্যাঁ, একদম জুনিয়র মোস্ট অফিসার থেকে আরম্ভ করে সিনিয়র মোস্ট অফিসার, এখানে প্রচুর কাজ করার স্কোপ আছে, কন্ট্রিবিউট করার স্কোপ আছে। আজ আমরা একদম আমাদের পর্বের শেষের দিকে, আমরাও আশা করব বাংলাদেশ এই সকল দিক বিবেচনা করে আসলে কূটনৈতিক প্রশিক্ষণে আরও সামনে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এখানে আসতে বলার জন্য, ভালো লাগলো। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ফাইন লাইনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।